Assalamu alaikum, my dear students. How are you? I think you are well and you are staying safe and sound in your own home, and you are not disobeying your you are obeying the rules of health and you are staying in your home safe and sound. And due to coronavirus, we are not taking class practically. That is why we have to take class by mobile phone, virtually or indirectly. But you are not watching me, but we just feel that you are in front of us. That is why we are taking class. So, my dear students, today we want to discuss the topics about English second paper. English second paper topic right form of verb. Right form of verb or right use of verb. প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো রাইট ইউজ অফ ভার্ব অথবা রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব কি, কাকে বলে? রাইট ফর্ম অফ ভার্ব শব্দের অর্থ কি? রাইট ফর্ম অফ ভার্ব শব্দের অর্থ হলো ভার্বের সঠিক রূপ, ক্রিয়ার সঠিক রূপ। আর রাইট ইউজ অফ ভার্ব হলো ক্রিয়ার সঠিক ব্যবহার, ক্রিয়ার সঠিক ব্যবহার। তো আমি ভার্বের সঠিক ব্যবহার করব কিভাবে? হাউ ইটস পসিবল? আগে যদি আমি ভার্ব না চিনি, ভার্ব থেকে আসবে এটা যদি আমি না জানি, তাহলে আমার জন্য ভার্বের সঠিক ব্যবহার করা কঠিন হয়ে যায়। আগে ভার্ব থেকে আসবে। হোয়ার ইজ ভার্ব কাম ফ্রম? ভার্ব হোয়াট ইজ, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য সোর্স অফ ভার্ব and from where verb has come? Obviously you will tell me verb has come from participle speech. What is participle speech? তাহলে verb কোথা থেকে আসছে? participle speech থেকে আসছে। What is participle speech? participle speech কি? সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে participle speech বলে। তো এই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেই ওয়ার্ডগুলো প্রত্যেকটাই এক একটা participle speech। আমি যদি বলি হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এই সেন্টেন্সের মধ্যে হিটা হলো প্রোনাউন, ইজটা হলো ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ, আর স্টুডেন্টটা হলো নাউন। তার মানে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে এই পার্টস অফ স্পিচ মানে এখানে পার্টস অফ স্পিচ ছাড়া, উইদাউট পার্টস অফ স্পিচ এ সেন্টেন্স ক্যানট বি ইমাজিনড। ইফ ইউ ওয়ান্ট টু মেক এ সেন্টেন্স ইউ নিড পার্টস অফ স্পিচ। আর এই পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো ভার্ব বা ক্রিয়া। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ পার্টস অফ স্পিচ ইজ ভার্ব অবলিক ক্রিয়া। কারণ ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স হতে পারে না এবং সেন্টেন্সের কোনো অংশই নেই যেখানে পার্টস অফ স্পিচ নেই। তো এই ভার্ব কাকে বলে? আমি যদি ভার্ব কাকে বলে সেটাই না জানি, সেটার ব্যবহার কীভাবে করবো? আমরা বলতে পারি উদাহরণস্বরূপ যে আমি ক্যাব চিনি না, ক্যাব দিয়ে কী করে চিনি না, বা আমি ড্রেস অর্থ বুঝি না, তাহলে আমি ড্রেস দিয়ে কী করবো সেটা কীভাবে জানবো? সুতরাং আমাকে ভার্বের ব্যবহার করতে হলে আগে ভার্বটা কি সেটা জানতে হবে। তোমরা নিশ্চয়ই জানো সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায়, যে ওয়ার্ডটা দিয়ে কোনো কাজ করা বোঝায়, যে দ্য ওয়ার্ড হুইচ ইন্ডিকেটস আ ওয়ার্ড, হুইচ ইন্ডিকেটস অ্যাক্টিভলি ওয়ার্ড, দ্যাট ইট ইজ কল্ড ভার্ব। এই সেন্টেন্স দিয়ে যে সেন্টেন্সের যে ওয়ার্ডটা দিয়ে তোমার কাজ করা বোঝায় সেটাই ভার্ব। তো ভার্ব হলো ক্রিয়া। আমরা ভার্ব কোথা থেকে আসছে সেটা জানলাম, পার্টস অফ স্পিচ থেকে ভার্ব আসছে। তো ভার্ব ক্রিয়া, ভার্ব কাকে বলে? তাহলে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা দিয়ে বা যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা হবে সেটাই ভার্ব। তাহলে এই যে এখানে হি ইজ স্টুডেন্ট, এই সেন্টেন্সের মধ্যে ইজটা একটা ভার্ব। তো আমরা প্রথমে শিখলাম পার্টস রাইট ইউজ অফ ভার্ব শিখতে গিয়ে আমাদের যে প্রসঙ্গে চলে গিয়েছিলাম আমরা, সেটা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে আসছে ভার্ব। পার্টস অফ স্পিচের 8টা সেলেনে, তার মধ্যে অন্যতম
verb কারণ verb is called the soul of English sentence ভার্বকে বলা হয় ইংরেজি সেন্টেন্সের আত্মা কারণ ইংরেজি সেন্টেন্স যদি তুমি তৈরি করতে যাও তোমাকে অবশ্যই ভার্ব লাগবে ভার্ব ছাড়া তুমি কোনো ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবে না এই জন্য তোমাকে ভার্ব কাকে বলে মানে যে অর্থে কাজ করতে থাকে এই ভার্বটা যখন তোমার যেহেতু ইংরেজি সেন্টেন্সে লাগে তাহলে ভার্বের ব্যবহার ইউজ অফ রাইট ইউজ মানে সঠিক ব্যবহার ভার্বের সঠিক ব্যবহারটা যদি তুমি না করতে পারো তাহলে তোমাকে এই তোমার ভার্বের সঠিক ব্যবহার না করতে পারলে তুমি ইংরেজিতে সেন্টেন্স ক্লিয়ারলি লিখতে পারো তোমার সেন্টেন্সে ভার্বটা ইউজ ভুল হয়ে গেলে তোমার সেন্টেন্সটা ভালো না যার কারণে তুমি পরীক্ষায় মার্কস পাবো না যার কারণে এটা তোমার সারা জীবনের একটা সম্পদ যে ভার্বের সঠিক ব্যবহার করলে তুমি যখন ইংরেজিতে রাইটিং করতে চাও তুমি যখন কোনো কিছু লিখতে চাও তখন তোমাকে অবশ্যই তোমার ভার্বের সঠিক ব্যবহারটা জানতে হবে তো আমরা সেই ভার্ব থেকে আসলে জানলাম ভার্ব সেন্টেন্স থেকে আসলে এবং ভার্ব কাকে বলে সেটাও জানলাম এখন এবার ভার্বের ব্যবহার শিখব হাউ ভার্ব শুড বি ইউজ ভার্বের ব্যবহার সেন্টেন্সে করতে গিয়ে আমাদের কিছু নিয়ম মেইনটেইন করতে হয় উই হ্যাভ টু মেইনটেইন সাম রুলস এন্ড রেগুলেশন টু ইউজ ভার্ব ইন এ সেন্টেন্স if you don't follow the rules and regulation if you want to use a verb in a sentence that is difficult for you to use of it so যদি তুমি এটার ব্যবহারটা না জানো তুমি সেন্টেন্স লিখতে গেলে ভুল করো তো ভার্বের সঠিক ব্যবহারগুলো করতে গিয়ে আমাদের যে রুলস এবং নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমরা আজকে পড়ব যেমন আমি যদি একটা एग्जांपल দিই রুল নাম্বার 1 এর বাকি एग्जांपलটা দিই যেমন মাই ফাদার টিচ মি মাই ফাদার টিচ মি এই সেন্টেন্সটার মধ্যে আমার বাবা আমাকে শিক্ষা দিচ্ছে টিচ মি বা আমাকে পড়াচ্ছে এই সেন্টেন্সে ভার্বটা সঠিক ব্যবহার করা হয় না কারণ এখানে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট আছে তুমি সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট খুঁজে না বের করতে পারো তাহলে তোমার জন্য ভার্বের ব্যবহার করা কঠিন অনেকে মনে করবে এখানে সেন্টেন্সটা সাবজেক্ট হলো মাই অনেকে বলবে শুধু ফাদার এটা না সাবজেক্ট এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা হলো একসাথে মাই ফাদার তো এইখানে তুমি যদি সেন্টেন্সটা ইউজ করতে চাও যে মাই ফাদার টিচ মি তাহলে হাউ শুড ইউজ দিস ভার্ব ইউ হ্যাভ টু রিকগনাইজ হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স then it is impossible for you to use the verb of the sentence তোমাকে সেন্টেন্সের সাবজেক্টে খুঁজে বের করতে হবে তো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট তাহলে মাই ফাদার এই সেন্টেন্সটা আবার নাম্বার পারসন তোমাকে জানতে হবে ভার্বের ব্যবহার শিখতে হলে তোমাকে নাম্বার পারসন জানতে হবে তোমাদের আমি নাম্বার পারসন আগে বলেছিলাম নাম্বার দুই প্রকার সিঙ্গুলার নাম্বার প্লুরাল সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা আগে খুঁজে বের করতে হবে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হলো মাই ফাদার এবং মাই ফাদারের কোন পারসন এবং পারসন তিনটা একটা হলো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন আমি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম আমি তুমি ছাড়া ববে আছে যারা থার্ড পারসন তারা তোমার মনে আছে তোমাদের রিদম এই শব্দটার কথা যে আমি তুমি ছাড়া ববে আছে যারা থার্ড পারসন তারা মাই ফাদার আমি এবং তুমি মধ্যে পড়ে নাই সুতরাং এটা থার্ড পারসন মাই ফাদারটা থার্ড পারসন কোন নাম্বার সিঙ্গুলার নাম্বার কেন সিঙ্গুলার নাম্বার কারণ এই মাই ফাদার একজন অনেকগুলো না এজন সিঙ্গুলার এখানে সেন্টেন্সে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে ভার্বটা আছে তাহলে এখানে কারেক্ট হবে মাই ফাদার টিচেস মি আমার বাবা আমাকে শিক্ষা দিচ্ছে এখানে রুলটা দাঁড়ায় কোনটা যে যেমন যখন এখানে এক নম্বর যে রুলটা তোমরা সমস্ত বই পুস্তকে পাবা যেমন সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাম্বার হলে ভার্বের শেষে এস বা এস
দিতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের এই প্রথমে নাম্বার 1 রুলের যেটা एग्जांपलটা সেটা এখানে দেওয়া আছে। এখন তুমি যদি সাবজেক্টটাই খুঁজে না বের করতে পারো, এখন সেটা কোন পারসন কোন নাম্বার খুঁজে বের করতে না পারো, তাহলে তোমার তারপরে ভার্বের সাথে এস বাই এস তুমি বসাবা না সেটা তোমার জন্য কঠিন হয়ে যায়। আমি যদি এই সেন্টেন্সটা যদি আমি অন্যভাবে দেই, মাই ফাদার এখানে দিলাম টিচার টিচ মি, এইখানে তো তোমার টিচার্সটা তো তোমার থার্ড পারসন, এইখানে তুমি আবার ভার্বের সাথে এস বাই এস ইউজ করার চেষ্টা করো। নো, this is not right because there is a subject is third person but plural number. That means our rule is what? If there is a third person singular number, then you have to use s or es after the verb. After the verb. Okay, this is the my father. There is a third person singular number. You have to use s or es. But there is teachers. Teachers. There is subject. It is not singular. It is plural number. So there is no need to use of s by s here. Here, this correct sentence is teachers teach me. Why? Teachers there is plural. There is subject is plural. So we can find out here two rules. One is if there is a first person singular, third person singular number in a subject, we have to use s or yes in the verb. But if there is a subject third person plural number, you need not use s or yes in the verb. So this is the rule. আমি বাংলা বলছি, যখন সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে সাবজেক্টটা, তখনই তুমি ভার্বের শেষে s বা es বসাবা। আর সেন্টেন্সে সাবজেক্টটা যখন থার্ড পারসন প্লুরাল হবে, তখন তোমার ভার্বের শেষে s বা es বসানোর প্রয়োজন নেই। দ্বিতীয় এক্সাম্পলটা তোমরা দেখো, মাই ফাদার টিচ মি, না টিচার্স টিচ মি, এখানে টিচার্স টিচ মি হবে, এখানে টিচেস প্রয়োজন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই প্রথম নিয়মটা আমি যেটা বললাম তাহলে যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের শেষে s বা es বসে, কিন্তু প্লুরাল হইলে s বা es বসে না, এই নিয়মটা তোমরা বুঝতে পারছো। এবং তোমাদের কিন্তু পরীক্ষা এইভাবে আসবে, ঠিক আমি যেভাবে ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা তোমাদের এইচএসসি তোমরা যখন বড় ক্লাসে যাবা তখন তোমরা ক্লাস 9 10 এ তোমরা বড় ক্লাসে যখন যাবো তখন তোমরা এটা দেখবা যে এই রুলগুলো তোমার আছে। কিন্তু এইভাবে রুলগুলো মানে এইভাবে তোমার পরীক্ষাতে আসছে, কিন্তু বর্তমানে তোমাদের এসএসসি যেটা আছে সেটা একটা বক্স থাকে, সেই বক্সের মধ্যে তোমার 5টা বা 10টা বার্তা থাকবে, 10টা শূন্যস্থান থাকবে। ওই 10টা শূন্যস্থান থেকে তোমার ওই বক্স থেকে কোন ওয়ার্ডটা কোন জায়গায় বসাবা এবং সেইখানে তোমার ভার্বের ইউজটা সঠিক হবে। তার মানে ওইখানে তোমার দুইটা কাজ করতে হবে একই সাথে, তোমাকে ভোকাবুলারি দক্ষতা থাকতে হবে, যে ওয়ার্ডটা অর্থটা তোমাকে বুঝতে হবে, প্যাসেজটার অর্থটা বুঝতে হবে এবং কোথায় কোন জায়গায় কোনটা বসাবা এবং বসাতে গিয়ে তুমি কোন রুলটা প্রয়োগ করবা সেইটা তোমাকে ভাবতে হবে। সুতরাং এইচএসসির চেয়ে তোমার এসএসসিতে তোমার রাইট ফর্ম অফ ভার্বের ইউজটা একটু হার্ড অ্যাকর্ডিং টু মাই ভিউ। তো আমরা রুল নাম্বার 1 শেষ করলাম যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে s বাই s বসে, কিন্তু যখন কর্তা থার্ড পারসন প্লুরাল হবে তখন ভার্বের শেষে s বাই s নয়। এখানে মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এখানে মাই ফাদার টিচেস হয়েছে। আর পরবর্তী एग्जांपलটা টিচার্স প্লুরাল থার্ড পারসন আছে কিন্তু প্লুরাল, তাই ভার্বের শেষে s বাই s হয় না। এই নিয়মটা আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। আর আমরা ভার্ব থেকে আসলো এবং ভার্বের ব্যবহার কেন শিখতে হবে সেগুলো কিন্তু আমরা পিছনে বলেছি। তো আমাদের পরবর্তী রুল নাম্বার 2 তে যাব। সে রুল নাম্বার 2 তে গেলে আমাদের রুল নাম্বার 2 যদি যাই তাহলে সেখানে আবার আমি একটা एग्जांपल দেখি। দেখো, our teacher is now এই সেন্টেন্সটা তোমরা কিভাবে করবে? our teacher teach me, everyone think the first rule according to first rule our teacher teaches me, এটাই অনেকে দিতে হবে। কারণ our teacher এখানে থার্ড পারসন সিঙ্গুলার না, সুতরাং ভার্বের শেষে s বাই s দিতে হবে, এটাই অনেকে করবে।
but it is not correct. Our teacher is now is not correct. Why? Teachers now কেন? কারণ এখানে একটা রুল অ্যারাইজ হয়ে গেছে, সেটা হলো কোন সেন্টেন্সের মধ্যে যদি নাও at this moment, now at this moment, today, day by day থাকে, now at this moment, today, day by day থাকে, তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে এখানে যেহেতু নাও আছে, তাহলে আমি এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমি রাইট ইউজ অফ ভার্ব পড়াচ্ছি, রাইট ফ্রম অফ ভার্ব পড়াচ্ছি, কিন্তু রাইট ফ্রম অফ ভার্বের আগে তোমার যে বেসিক গ্রামারগুলো তোমার সাথে সম্পৃক্ত, যেটা তোমাদেরকে আমি প্রথম এই যে জানুয়ারি তোমাদের যারা আমার এইটে তোমরা যারা ক্লাস পেয়েছো নবম দশম শ্রেণীতে তারা, এবং নবম দশম শ্রেণীর শুরুতে যারা তোমার বেসিক গ্রামার ক্লাস যার কাছ থেকে পেয়েছো, তোমরা অবশ্যই নাম্বার, পার্সন, সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট, তারপরে নাম্বার, পার্সন, সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট, তারপরে তোমার পার্টস অফ স্পিচ, টেন্সের গঠন, এই জিনিসগুলো তোমরা অবশ্যই বেসিকে পড়ে নিয়েছো। এবং সেই টেন্সের গঠন যদি তুমি না জানো, আমি তোমাকে রাইট ফ্রম ভার্বের রূল পড়ানো মানে মূল্যবানের মুক্তসর্ণ ছাড়া আর কিছু না। তোমাকে টেন্সের গঠন জানতে হবে। যেমন এখানে এই রুলটা যেমন আছে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, টুডে, ডে বাই ডে থাকে, তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে এখন তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানো না, ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো হাউ ইজ পসিবল ফর ইউ টু use this rule? So my teacher teaching now, এটা কারেক্ট হবে our teacher, our teacher is teaching now. আমার শিক্ষক এই মুহূর্তে আমাকে শিক্ষা দিচ্ছে। তো এখানে রুলটা হলো রুল নাম্বার 2, রুল নাম্বার 2, কোন সেন্টেন্সে যদি at this moment now, today, day by day, তারপর now at this moment, today, day by day থাকে, তখন ওই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোন সেন্টেন্সে যদি at this moment, now, today, day by day থাকে, তখন ওই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। যেমন our teacher is now, our teacher is teaching now, আমার শিক্ষক এখন আমাকে শিক্ষা দিচ্ছে। তো আমার শিক্ষক এখন আমাকে শিক্ষা দিচ্ছে, এইটা কেন হলো? আসতেছি না কারণ এই যে আমার এই রুলটা তোমরা খেয়াল করো, কোনো সেন্টেন্সে যদি at this moment, now, today, day by day থাকে, তখন ওই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে অ্যাকর্ডিং টু দিস রুল, দিস স্ট্রাকচার ইজ কারেক্ট। আমি তোমাদেরকে রুলগুলো বলছি, একটা এক্সাম্পল দিয়েছি, এরপরে আমরা বক্স আকারে দিই, একটা বক্সের মধ্যে বারগুলো দিয়ে সেটার ইউজগুলো এভাবে আমরা করবো এবং বোর্ডগুলো আমরা প্র্যাকটিস করবো। আশা করি তোমরা সেই আমাদের সেই ক্লাসগুলো প্রতিদিন উপভোগ করবা এবং সেই বোর্ডে যখন প্র্যাকটিস করবো সেগুলো তোমরা দেখবা এবং নিজেরাও ভাষায় প্র্যাকটিস করবা। সো আমরা রুল নাম্বার 2 শেষ করলাম যে when there is a at this moment in a sentence there is a at this moment, now, today, day by day, the sentence should be used, the sentence should be made into present continuous tense. The structure of present continuous: subject plus adjective plus verb one এর সাথে ing plus object. This is the present continuous tense structure. In this view, in that sense, there is a our teacher is teaching. This is correct sentence. So, my dear students, my next rule, I just want to go the next rule, present perfect, right for next rule.
এই রুলটা একটু ক্রিটিক্যাল বলবো। যেমন এই সেন্টেন্সটা অনেক সময় তোমাদের এই রুলগুলো আসে, মানে তোমাদের প্যাসেজে বলো, তারপর তোমার রাইট ফ্রম দ্য ভার্বে বলো, যে কোনো জায়গায় তোমার এই রুলটা একটু বেশি আছে। যেমন আমি যদি বলি দ্য ওয়ার্ক ডু, এইখানে বারবার তুমি কি করবা? দ্য ওয়ার্ক ডু। এই সেন্টেন্সে দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং দ্য ওয়ার্ক ডু, এখানে কোনো অবজেক্ট নাই। কি হবে? দ্য ওয়ার্ক ডাস। ইজ ইট কারেক্ট? নো, কারণ এই সেন্টেন্স দ্য ওয়ার্ক হলো সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট কি? দ্য ওয়ার্ক। আচ্ছা, কাজ কি সে নিজে নিজে করতে পারে? কাজটা অবশ্যই কারো দ্বারা হয়। সুতরাং এরকম সেন্টেন্স যদি তুমি লেখা থাকো, অবশ্যই বুঝতে হবে এই সেন্টেন্সটা প্যাসিভ। এখন আবার তোমরা বলতে পারো যে স্যার রাইট ফ্রম ভার্ব পড়াতে আসছেন, এখন আপনি আমাকে অ্যাক্টিভিটি শেখাবেন, এখন আমাকে টেন্স করতে বলতেছেন, এখন আমাকে নাম্বার পারসন করতে বলতেছেন, আমাকে এখন টেন্সের গঠন বলতে বলতেছেন, এতগুলা আমি তো পারি না। সুতরাং তুমি যদি এতগুলো না করো, তাহলে তোমার জন্য এই রাইট ফ্রম ভার্বের ইউজগুলো করা তোমার পক্ষে মোটেও সম্ভব না। তোমাকে আগে ওই জিনিসগুলো, ইউ হ্যাভ টু নো দ্য বেসিক গ্রামার। উইদাউট নোয়িং দ্য বেসিক গ্রামার ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর ইউ টু এন্টার ইনটু রাইট ফ্রম আ ভার্ব, narration, transformation of sentence, any other topics you should not enter without knowing the basic grammar. So the word এটা passive voice আছে। how what is from কিভাবে বুঝলাম? এখানে কর্তা কাজ করতেছে, that means subject is not active here। আমি যদি বলি যে কর্তা নিজে কাজ করতেছে, the work do, এখানে কি the work কি কখনো কাজ করতে পারে? no, it is impossible। এখানে অবশ্যই কারো দ্বারা কাজ হতেছে, as this work is doing by someone or somebody, so this is passive voice। so এখানে কারেক্ট হবে the work, কারেক্ট হবে is done অথবা was done। এখানে is done অথবা was done কেন হবে? কারণ the work is done by someone অথবা by someone অথবা somebody, এই কথাটুকু এখানে উজ্জ্বল আছে সেন্টেন্সটার মধ্যে। মনে করো এটা না, এটা ছিল না, the work is done by someone, এখানে someoneটা ছিল না। কারণ কি? তোমাকে আর someone না থাকলে তোমাকে বুঝতে হবে যে সাবজেক্টটাকে ভাবতে হবে, যে সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কি নিজে ক্রিয়া, সে নিজে সক্রিয়, সে নিজেই কাজটা করতেছে নাকি কাজটা কারো দ্বারা হচ্ছে। যদি কাজটা কারো দ্বারা হয়, সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের যে কাজটা, সেই কাজটা যদি কারো দ্বারা হয়, অবশ্যই সেটা প্যাসিভ ভয়েস হবে। এখানে ইজ ডান দেওয়া যেত অথবা ওয়াজ ডান দেওয়া যাবে। এখন তাহলে এখন আমরা বলতে পারি এটা কোন রুল? হুইচ রুল? তাহলে আমরা এখানে লিখতে পারি রুলটা হলো রুল নাম্বার 3, যে সেন্টেন্সে সাবজেক্ট যদি সক্রিয় না হয়, সাবজেক্ট যদি সক্রিয় না হয়, অর্থাৎ সেন্টেন্সের ক্রিয়াটি, অর্থাৎ সেন্টেন্সের ক্রিয়াটি কারো দ্বারা সম্পূর্ণ হয়, তখন কারো দ্বারা সম্পূর্ণ, তখন ওই সেন্টেন্সটি প্যাসিভ, ওই সেন্টেন্সটির ভার্বটি প্যাসিভ ফর্মে করতে হবে। প্যাসিভ ফর্মে করতে মানে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট ভয়েস এটা প্যাসিভ ফর্ম। এটা পাস্ট ইনডিফিনিট ভয়েস হলো ওয়াজ ওয়্যার, আর প্রেজেন্ট ইনডিফিনিট ভয়েস হলো অ্যাবিজা। তাহলে এখানে ইজ দিয়ে করা যাবে, ওয়াজ দিয়ে করা যাবে। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট যদি সক্রিয় না হয়, অর্থাৎ the sentence subject which is not active, it is inactive, you should use the verb passive। that is why sentence subject যদি সক্রিয় না হয়, অর্থাৎ সেন্টেন্সের ক্রিয়াটি কারো দ্বারা সম্পন্ন হয়, তখন ওই সেন্টেন্সের ভার্বটি প্যাসিভ ফর্ম করতে হবে। ওটা হলো সেন্টেন্সের সাবজেক্টটি যদি সক্রিয় না হয়, অর্থাৎ সেন্টেন্সের ক্রিয়াটি কারো দ্বারা সম্পন্ন হয়, তখন ওই সেন্টেন্সটির ভার্বটি প্যাসিভ ফর্মে করতে হয়।
এখন প্যাসিভ ফর্ম তো তোমাকে চিনতে হবে। ইউ ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ অ্যাক্টিভ এন্ড হোয়াট ইজ প্যাসিভ, ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর ইউ টু ইউজ দ্য ভার্ব। তোমাকে অ্যাক্টিভ প্যাসিভ জানতে হবে, ভয়েস চেঞ্জ জানতে হবে, তারপরে তোমার টেন্সের গঠন জানতে হবে, তারপরে তোমার নাম্বার পার্সন এগুলো খুব ইফেক্টিভ ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ইউজ অফ রাইট ফ্রম অর ভার্ব। সো শুড আই ফিনিশ হিয়ার? রুল নাম্বার 3, আমরা 3টা রুল আলোচনা করলাম। এখন আমরা রাইট ফ্রম ভার্বের পরবর্তী রুলে যাব। পরবর্তী রুল আমি আজকে তোমাদের রুল যতটা পারি শেষ করবো ইনশাআল্লাহ, এবং শেষ করার পরে তোমাদের পরবর্তীতে আরও কিছু রুল করে আমরা প্র্যাকটিসে চলে যাব। সরাসরি তোমাদের বোর্ড পরীক্ষা যেভাবে রাইট ফ্রম ভার্বটা আসে এবং সেটার সলিউশনটা কী এবং সেটা কীভাবে করলে তোমাদের জন্য সুবিধা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই পরবর্তী রুলটা আমি দেখো যে কোনো যেমন আমি একটু দিল আওয়ার স্কুল, ওপেন লাস্ট মান্থ, কি হবে এখানে এই ভার্বটা ইউজ করতে হবে। আওয়ার স্কুল ওপেন লাস্ট মান্থ, এখানে ভার্বের ব্যবহারটা তুমি কিভাবে করবে? আওয়ার স্কুল ওপেন লাস্ট মান্থ, কিভাবে করবা? আওয়ার স্কুল ওপেন লাস্ট মান্থ, ওপেন লাস্ট মান্থ, এখানে তোমার অ্যান্সারটা কি হবে? তোমরা অনেকেই করবা যে আওয়ার স্কুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ওপেন দিয়ে দিতে হবে। নো, দেয়া দিতে ওয়ার্ড লাস্ট মান্থ, এখানে লাস্ট মান্থ যেহেতু কথাটা আছে এই জন্য এই সেন্টেন্সটা ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। এখানে আবার আরেকটা কথা, স্যার ভার্বের পাস্ট ফর্ম কি? হোয়াট ইজ পাস্ট ফর্ম, হোয়াট ইজ প্রেজেন্ট ফর্ম, হোয়াট ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা পড়েছো go and gone, do did done, write wrote written, eat and eaten, grow grew grown, teach taught taught, fight fought fought। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1, ভার্বের পাস্ট ফর্ম মানে V2, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্ব 3। তোমরা এই যে V1, V2, V3 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা ফর্ম যদি তুমি না জানো, you are totally weak in English grammar. Without knowing the form of verb, it is difficult for you to solve right from a verb, narration, transformation of sentence. So, my dear students, from your basic, you have to know sound, letter, word, sentence, number person, person speech, verb 1, verb 2, verb 3. Then it is possible for you to understand these রুলস। তো এখানে যে নিয়মটা হলো সেটা রুল নাম্বার 4, যেমন এখানে অ্যানসারটা হবে আওয়ার স্কুল ওপেন লাস্ট মান্থ, গত মাসে আমাদের স্কুল খোলা ছিল, খুলেছিল। এখানে ওপেন কেন হলো? কারণ ওই যে লাস্ট মান্থ কথাটা আছে, লাস্ট মান্থটা তোমার এটা ভার্বের পাস্ট, লাস্ট মান্থটা একটা ওয়ার্ড যেটা দেখে তোমাকে সেন্টেন্সটা ভার্বের পাস্ট ফর্মে করতে হবে। যেমন রুলটা হলো রুল নাম্বার 4, এটা সেন্টেন্সে যদি লাস্ট মান্থ, last week, yesterday, ago, previous, ওয়ার্ডগুলো থাকে তখন ওই সেন্টেন্সটি যদি লাস্ট মান্থ, লাস্ট উইক, ইয়েস্টারডে, অ্যাগো, প্রিভিয়াস ওয়ার্ডগুলো থাকে
ওয়ার্ডগুলো থাকে তারপর ওই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে সেন্টেন্সে যদি লাস্ট মান্থ, লাস্ট উইক, ইয়েস্টারডে, অ্যাগো, প্রিভিয়াস ওয়ার্ডগুলো থাকে তখন ওই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই যে রুলটা আমি বলবো এটা রুল নাম্বার 4 আজকে তোমাদের ক্লাসের 4 নম্বর রুল। এই সেন্টেন্সটা ওই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে আওয়ার স্কুল ওপেন লাস্ট মান্থ, মানে গত মাসে আমার স্কুল ওপেনটা ইউজ করলাম, বা আওয়ার স্কুল ওপেন লাস্ট, আমাদের স্কুল গত মাসে খুলেছে। তাহলে এই রুলটা তো ক্লিয়ার তোমাদের। রুল নাম্বার 4 শেষ করবো আমরা। যে সেন্টেন্সে যদি লাস্ট মান্থ, লাস্ট উইক, ইয়েস্টারডে, অ্যাগো, প্রিভিয়াস এই ওয়ার্ডগুলো থাকে তখন ওই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা রাইট ফর্ম অফ ভার্বের ইউজ করতে গিয়ে আমরা রুলগুলো একটা বলতেছি এবং সেগুলো তোমাদের বারবার বলছি। রুলগুলো যদি তোমরা আয়ত্ত করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কি যেন এই নাম্বার পার্সন সাবজেক্ট অবজেক্ট প্রেডিকেট এবং টেন্সের গঠনগুলো, ভার্ব, ভার্ব, ভার্ব এইগুলো জানতে হবে। এই যেগুলো আছে এইগুলোর নিয়মগুলো তোমরা পারবে। তো আমাদের রুল নাম্বার 5 এ যাওয়ার আগে আমরা আবার একটা এক্সাম্পল দিচ্ছি। রুল নাম্বার 5 এ যাব, সেটা হলো যে তোমার যে সেন্টেন্সটি যদি, যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, আওয়ার স্কুল ওপেন টুমরো, আমাদের বিদ্যালয়টি আগামীকাল খোলা। এখানে কি হবে তোমার? ওপেন্স। তোমরা আইডিয়া করো, আওয়ার স্কুল ওপেন্স টুমরো হবে না ওপেনিং হবে না ওপেন হবে? কোনটা হবে? এখানে অনেকে চিন্তা করো যে এখানে ওপেন্স হবে কারণ গতকাল প্রেজেন্ট নাম্বার আছে, বা এখানে ওপেন হবে আগামীকালের ঘটনা, গতকালের কোনো ঘটনা কিন্তু এখানে নাই। এইখানে একটা জিনিস আছে টুমরো, এই একটা ওয়ার্ড এখানে মাস্ট ইম্পর্টেন্ট, যে টুমরো থাকলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। তোমাদের এখানেও প্রশ্ন আসতে পারে, স্যার ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন তো জানি না, সুতরাং আমি ফিউচার ইনডিফিনিট টেন্সে করবো কিভাবে? তাহলে আমি তোমাদের আগেই বলেছি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তুমি যদি রাইট ফর্ম অফ ভার্ব বুঝতে চাও, you have to know the structure of tense, you have to know the form of verb 1, verb 2, verb 3, you have to know the number person. Without knowing this, it is quite impossible for you to understand the use of verb. So tomorrow, this is rule number 5. tomorrow এখানে আমি এই আনসারটা কারেক্ট হবে, our school will open tomorrow. Our school will open tomorrow. আমাদের বিদ্যালয় আগামীকাল খুলবে। কেন এখানে will open হলো? এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস shall will প্লাস be1 প্লাস অবজেক্ট। এইজন্য our school will open tomorrow, আমাদের বিদ্যালয়টি আগামীকাল খুলবে। রুলটা কি আসলে এখানে? রুল নাম্বার 5, কোন সেন্টেন্সে যদি tomorrow, next day, next month, tomorrow, next day, next month
নেক্সট উইক, ইত্যাদি ইত্যাদি বলতে এখানে আরো কয়েকটা ওয়ার্ড আছে, তোমাদের টেক্সট বুকে এগুলোটা দেখে নেবা। ইত্যাদি থাকে তখন ওই সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। তার মানে আমি আবার বলছি, কোন সেন্টেন্স যদি টুমরো, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক ইত্যাদি থাকে, এই ওয়ার্ডগুলো মানে কোন সেন্টেন্স যদি নেক্সট ডে, নেক্সট মান্থ, টুমরো এই কথাগুলো যদি থাকে তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে এখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে আমি এখানে কেন ফিউচার ইনডিফিনিট টেন্সে হলো, কারণ এখানে টুমরো কথাটা আছে। তাহলে টুমরো, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক এই কথাগুলো আছে, সুতরাং এই সেন্টেন্সটা আমি ফিউচার ইনডিফিনিট টেন্সে করছি। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। সো আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের এই রুল নাম্বার 5, তোমার এই রুল নাম্বার 5 এর মাধ্যমে আমি রাইট ফর্ম বারবার তোমাদের 5টা রুল আমি আজকে দিয়ে দিলাম, যেগুলো প্র্যাকটিক্যালি ইউজ করি। এই আমি তোমাদের বলেছি যে তুমি যদি এই রুলগুলো ইউজ করতে চাও, ইউ ওয়ান্ট টু ইউজ দিস রুল প্রপারলি, if you want to understand these topics properly, you have to know the perfectly about tense or number person subject predicate. তো আমরা এই রাইট ফর্ম বারবার আজকে তোমার 5টি রুল তোমাদের দিলাম। আর তোমরা যদি আরো কিছু রুল তোমরা নিজেরা একটু বাসায় একটু প্র্যাকটিস করো বা পড়ো, তাহলে আমার পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য নিতে সুবিধা হবে। আমি তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের কিভাবে বক্স আকারে কিভাবে তোমাদের বোর্ড পরীক্ষা কিভাবে কোশ্চেনটা আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো যদি তোমরা আরো রুল, আরো কিছু নিয়মকানুন তোমরা পড়ো, তো আমি তোমাদের আরেকটা নিয়ম আজকে দিয়ে দিচ্ছি, যেহেতু সুযোগ আছে আরেকটা নিয়ম তোমাদের দিয়ে দিই। সেটা হলো my teacher teaches us, my teachers teaches us know about this matter. এই সেন্টেন্সটা তোমরা বারবার ইউজটা কিভাবে করবে? মাই টিচার টিচেস আস, আমার শিক্ষক আমাকে শিক্ষা দিচ্ছে, নো অ্যাবাউট দিস ম্যাটার, কি হবে, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ওয়ার্ড। তোমরা এখানে অনেকে দিতে পারো মাই টিচার, তারপর যেগুলো আমার টিচার্স আছে, আবার এখানে একটা বারবার এখানে বারবার ইউজটা কি করতে হবে। অনেকে এখানে কেউ নোন দিতে পারে, কেউ নোজ দিবে, কেউ ইয়ান দিবে, কেউ এটা বি2 করে দিবে, নিউ দিবে। আসলে এইটা একটা সিম্পল সেন্টেন্স, মাই টিচার টিচেস আস ড্যাশ দিস ম্যাটার, নো এই বারবার ইউজটা হবে। এখানে একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা বার থাকে তাহলে ব্র্যাকেটের বারবার সাথে আরেকটা হবে। এইটা হলো টেবিল রুল নাম্বার 6। তাহলে এটা কারেক্ট হবে কি হবে? মাই টিচার টিচেস আস, মাই টিচার টিচেস আস knowing about this matter. My teacher teaches us, my teacher teaches us knowing about this matter. আমার শিক্ষক আমাকে শিক্ষা দিচ্ছে এই বিষয়টা সম্পর্কে জানার জন্য। এরকম একটা সিম্পল সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকে ব্র্যাকেটের ভার্বের সাথে তখন আইএনজি, তুমি কি করবে বক্সের মধ্যে ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর এইচএসসি ক্লাসে তোমরা যখন এরকম ব্র্যাকেটে ভার্ব থাকে, ডিগ্রিতে অনার্সে সেগুলো ব্র্যাকেটে দেওয়া থাকে, কিন্তু তোমাদের কিন্তু বক্সে দেওয়া থাকে। বক্স থেকে ভার্বটা আইলে তোমার সেটার কোথায় কোন ভার্বটা বসবে সেটার প্রয়োগটা আবার নিয়ম অনুসারে করতে হবে। তাহলে এখানে রুলটা আমরা কি পেলাম? রুল নাম্বার 6, দেখো একটি সিম্পল সেন্টেন্স, রুলটা কি হলো? একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভাব থাকে ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটে
দ্বিতীয় বার্বের ক্ষেত্রে দ্বিতীয় বার্বটির সাথে B1 প্লাস আইএনজি করতে হবে। তার মানে এই এক্সাম্পলটা তোমাদের জন্য ক্লিয়ার। মাই টিচার টিচেস আস গোইং অ্যাবাউট দিস ম্যাটার। তাহলে একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে বারবার আইএনজি মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি কখনো ভার্বের পাস্ট ফর্মের সাথে হয় না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে। এটা সব সময় B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তো এই আমরা রুল নাম্বার 6 পর্যন্ত শেষ করব। তোমাদের রুল নাম্বার 1 একটু আমি তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি। রুল নাম্বার 1 ছিল অর্থাৎ পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অ্যাজ বা ইজ বসে। রুল নাম্বার 2 ছিল নাও এট দিস মোমেন্ট টুডে ডিভাইডে থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রুল নাম্বার 3 ছিল তোমার ইয়েস্টারডে এগো লাস্ট ডে লাস্ট নাইট থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। রুল নাম্বার 4 ছিল প্যাসিভ ফর্ম, যদি সেন্টেন্সটা প্যাসিভ হয় এবং কর্তা যদি সক্রিয় না থাকে তখন সেটা তোমার ভার্বের পাস্ট মানে অ্যাবিজ আর ওয়াজ আর ভাষায় ভার্ব বিথিল করতে হয় প্যাসিভ ফর্ম। এবং রুল নাম্বার 5 এবং রুল নাম্বার 6 হলো যে তোমার সেন্টেন্সে যদি একটি সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে এবং একটা সেটা সেন্টেন্স যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই তোমাদের, আমরা এত লাইভ ক্লাস নেই তোমাদের। আমাদের দুঃখজনক ঘটনা হলো এটা যে তোমাদের আসলে কমেন্ট বক্সে তোমাদের সকলের কাছে আমাদের নাম্বার আছে। পরদিন স্টুডেন্টরা আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের এখানে অ্যাটেন্ডেন্সের যারা আছে সব সাথে নাম্বার আছে, সবার সাথে তোমরা অন্তত কোনো টপিকস তুমি বুঝছো, কতটুকু বুঝছো বা বুঝো নাই বা তোমার প্রবলেম কি এগুলো নিয়ে তোমরা শেয়ার করতে পারো, কখনো সেগুলো পাচ্ছি না। এটা আসলে খুব দুঃখজনক। তোমরা government, this is directed by government, so we have to take the online class. We are taking the class, but you are not watching it if you don't follow our class. So why should we take the class? কেন আমরা ক্লাসটা নেব? তোমাদের আশা করি তোমরা এই ক্লাসগুলো এগুলা খুব এনজয় করো এবং ক্লাসগুলো তোমরা অংশগ্রহণ করবা এবং ভবিষ্যতে তোমাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবা যে স্যার আমাদের এই সমস্যাটা ছিল এখানে, এইটা আমি বুঝতে পারি নাই বা এই অনলাইনে ক্লাসে এটা সম্ভব হয় না, আমরা তোমাদের যতটুকু পারি সাপোর্ট দিয়ে যাবো। এবং সমস্যা হলে তোমাদের প্রয়োজনে যেহেতু অ্যাজ ইট ইজ ডিউ টু করোনা ভাইরাস উই আর নট টেকিং দ্য ক্লাস প্র্যাকটিক্যালি, উই ক্যান গো টু ইউর হোম according by obeying the rules, health rules, then we will help you. So today our home task, please. আমি যে 6টি রুল পড়াবো, হোমওয়ার্ক রাইট আর এফ বি, আমি রাইট ফর্ম করে রাখুন তো আর এফ বি এর 6টি রুল প্লাস আরো 6টি তোমাদের নিজেদের, এটা তোমরা নিজেরা করবে। আরো 6টি রুল তৈরি করে রিড এন্ড রাইট, এটা তোমরা পড়বে। তুমি আমি 6টা রুল তোমাকে এখানে লিখে দিলাম, তুমি যদি আরো 6টা পড়ো তাহলে তোমার জন্য আরো 6টা আমি যখন বুঝাবো তোমার জন্য সহজ হয়ে যাবে। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে রাইট ফর্ম ভার্বের ক্লাসটা উপভোগ করবে, অপেক্ষায় থাকবে এবং এই বাকি 6টা রুল তোমরা লিখে রাখবে আর তোমরা পড়াশোনা করবে ইনশাআল্লাহ। ইউ উইল ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। টুডে আই ওয়ান্ট টু ফিনিশ হিয়ার। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।